দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনায়। আমরা নিশ্চয়ই গণমাধ্যম নিয়ে কথা বলবো। আপনাদেরকে জানিয়ে রেখে আমাদের আজকে যে তিনজন অতিথি তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একেবারেই প্রথম দিককার ছাত্রছাত্রী। সেই কারণেই আমরা আলোচনাটা করতে চাই আমাদের গণমাধ্যমের সম্প্রসারণশীল গণমাধ্যম নিয়ে কথা বলবো। পরিচয় করে দিই তাদের সাথে। আমার বাম পাশে রয়েছেন আমাদের জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আমার ডান পাশে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক, এবং রয়েছেন শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক। অসংখ্য ধন্যবাদ। যেটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, আপনাদেরকে পেয়ে আসলে খুবই খুশি যে অনেক ধরনের আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই যাই, কিন্তু এটি একটি বিরল সুযোগ যে আপনাদেরকে পেয়ে সাংবাদিকতা, গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, অনলাইন অনেক অনেক বেশি আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো করে বোঝেন যে বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে। শওকত ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একেবারে সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার অনার্স প্রথম ব্যাচের শিক্ষার্থী আপনি, এবং আপনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, সেটি আমরা শুনলাম। জানতে চাই, আপনি যে ব্রত নিয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছিলেন, আজকে এত বছর পরে এসে আপনার কাছে এই গণমাধ্যম, বিস্তীর্ণ গণমাধ্যমকে আপনি কেমন দেখছেন? সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে অনেক লড়াই করে, কারণ বাড়ির প্রচণ্ড আপত্তি ছিল। আমার আব্বা কোনোভাবে পারমিশন দেবেন না, সেই জন্য রাগ করে ইকোনমিক্সে ভর্তি হয়ে গেলাম। তখন চেয়ারম্যান ছিলেন প্রফেসর সাখাওয়াত আলী খান সাহেব। তিনি আমাকে ইকোনমিক্স ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে বের করলেন, কারণ আমাদের সময় ভর্তি পরীক্ষায় 1800 ছাত্র পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে আমি নাকি শুনেছি আমি নাকি ফার্স্ট হয়েছি। তো সাখাওয়াত স্যার গিয়ে বললেন যে আমাদের ফার্স্ট যে হলো সে কোথায়? 77 সালে। তারপরে ইকোনমিক্স ডিপার্টমেন্টে গিয়ে বললেন যে তোমাকে জার্নালিজমে ভর্তি হতে হবে। তা আমি আমার আব্বাকে না জানিয়ে আমি গোপনে ভর্তি হয়েছি। মানে রেজাল্টের পরে আমি জানাই যে আমি ইকোনমিক্স পড়িনি, আমি সাংবাদিকতা পড়েছি। কারণ তখন ইকোনমিক্সে পড়লে ব্যাংকে চাকরি হবে, ভালো চাকরি হবে, এই ধরনের একটা ছিল। মানে আপনি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন? হ্যাঁ, যারা সাংবাদিকতা বিভাগে। তো সেই সাংবাদিকতা বিভাগে পড়ার উত্তেজনা ছিল, এবং একটা মানে ব্রতই ছিল যে সাংবাদিকতা করব। আমার বাসার দোতলায় থাকতেন পয়গামের সম্পাদক মুজিবুর রহমান খান সাহেব। আমাদের ওল্ড টাউনের বাড়িটা ছিল ইত্তেফাকও বেরিয়েছিল সেখান থেকে। মাওলানা ভাসানীর বাড়ি বলতো, 18 কার্কুন বাড়িটা, দৈনিক আজাদের বিখ্যাত অফিস ছিল, বাড়ি ছিল সেটা। তো সাংবাদিকতা পড়তে গিয়ে এটা আমার কাছে মনে হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুবান্ধব চলি, তারা সবাই ঈর্ষা করতো যে সাংবাদিকতা বিভাগের ছাত্র। এটা একটা সাংবাদিক বিভাগের ছাত্র হওয়াটা একটা প্রাইড ছিল ভীষণ। এবং আমরা পড়াশোনা করছি, এবং উত্তেজনার বসে আমরা পত্রিকাও বের করে ফেলেছি ইউনিভার্সিটিতে মন্তব্য নামে। যেমন আমি সম্পাদক, আলী রিয়াজ নির্বাহী সম্পাদক, ফয়সাল মোকাম্মেল হক বাংলাদেশ ব্যাংকের GMPR ছিল, রিটায়ার করেছে, সে মানে কার্যনির্বাহী সম্পাদক। পত্রিকা বের করে আমরা সবাই মনে হচ্ছে যে আমরা সব শিখে ফেলেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সাংবাদিকতা পড়াশোনা করে, এবং আমাদের সময় যে টিচাররা ছিলেন, মানে পার্ট টাইম টিচাররা, যেমন আতাউস সামাদ সাহেব, শহীদুল হক সাহেব, নজরুল ইসলাম সাহেব, হাসান সাইদ স্যার, আহমেদ হুমায়ুন, মানে সাংবাদিকতার দিকপালরা তখন আমাদের ক্লাস নিতেন, শিক্ষক, এবং এমনভাবে শিখিয়েছেন রিপোর্টিং। এমন আমাদেরকে, আমরা সেকেন্ড ইয়ারে মনে আছে, আমাদের নিউজ এজেন্সির অফিস, পত্রিকা অফিসে তারা নিয়ে যেতেন, কারণ তারা তখন এইসব অফিসের কর্ণধার। তো এইগুলো তো যেতে আমাদের কোনো অসুবিধা, এবং অনেকেই কাজ করা শুরু করে দিয়েছিল পড়াশোনার ফাঁকে ফাঁকে। আমি সাপ্তাহিক রোববারে এবং সাপ্তাহিক বিচিত্রাতে রিপোর্টার হিসাবে কাজ শুরু করে দিয়েছি। তো রেজাল্টের চাইতে আমাদের ঝোঁক ছিল যে আমরা কবে সাংবাদিক হয়ে যাব। তো সাংবাদিকতা পত্রিকার নামটি দেখতে, হ্যাঁ, কবি নাম আপনার বাইলাইনের জন্য। এবং তখন দৈনিক বাংলার এই বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হওয়ার জন্য একটা বিরাট প্রতিযোগিতা ছিল। মোহাম্মদ জাহাঙ্গীরের পর হাসান হাফিজ দনিমুল্লার রিপোর্টার, সেখান থেকে ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, হাসান হাফিজের পর থেকে আমি হলাম। আমার দৈনিক বাংলায় 3 দিন চাকরি করতে পেরেছিলাম। পরে আমার চাকরি গেল একটা অদ্ভুত কারণে, আমি নাকি সিপিবি রেড কার্ড হোল্ডার সাংবাদিক, সেই কারণে। তার মানে দলীয় সাংবাদিকতা তখন এগুলো দেখা হতো কোন পত্রিকা কে কি চাকরি করছে। তারপরে খায়রুল আনার মুকুল আমার জায়গায় এলেন, আমার বন্ধু মানুষ। তো যেই পড়াশোনাটা করেছি এবং যেই সময়টা কাটিয়েছি, এক বাক্যে জানতে চাই, এখন সাংবাদিকতা করতে গিয়ে একটা সবচেয়ে বড় আমার মনে হয় যে এত মানে প্রাণবন্ত পেশা আমাদের সমাজে নেই, বা সভ্যতার মধ্যে নেই, যে এত ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ, মানে লেখালেখি, একটা সৃষ্টিশীলতা কাজ করে, এবং একটা বেস্ট রিপোর্ট করার একটা উন্মাদনা কাজ করে। একটা রিপোর্টের পিছনে 50 জন রিপোর্টার ছুটছে, কিন্তু রিপোর্টটা একজনই পেয়ে গেল।
তারপরে দৈনন্দিন অ্যাসাইনমেন্টগুলি কীভাবে সুন্দর করে লেখা যায়, আবার যে অ্যাসাইনমেন্ট পছন্দ না সেটা এমনভাবে লেখা যে এটা পাঠক যেন এক লাইন পড়ে আর ভিতরে না পড়ে, এবং এগুলি করে। এবং সংবাদে বিশেষ করে আমি উল্লেখ করতে চাই বজলুর রহমান সাহেব, সন্তোষ গুপ্ত, আহমেদুল কবির, তারা একজন রিপোর্টারকে তৈরি করতে জানেন এবং সেইভাবে তাদের কাছে শিখছে। এখন যে বাস্তবতা, আমার মনে হয়েছে সাংবাদিকতা এখন কোনো একটা ব্রত বা মিশনারি প্রফেশন হিসাবে কাজ করছে কিনা আমার সন্দেহ আছে। এবং যারা আসছে তাদের সুযোগ সুবিধা অনেক বেশি, কিন্তু আমি বলবো যে সৃষ্টিশীলতার পরিমাপ যদি আমরা করি বা সমাজের ভেতরের মানে যেই তথ্যগুলো, যেই সত্যগুলো লুকিয়ে আছে, বের হতে চায় না, সেগুলোকে বের করে আনার ক্ষেত্রে যে শ্রম, পরিশ্রম, এগুলো নেই। একটা মিছিল হতো ফুলবাড়িয়া থেকে মৌচাক পর্যন্ত, 5 জন মিছিলে, আমরা হেঁটে যেতাম। এখন মিছিলে কেউ হেঁটে যায় বলে আমি আসবো আপনার কাছে, রেজা ভাই আপনার কাছে আসবো, কিন্তু না, আমাদের নেতার কাছে যেতে চাই। আপনার অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে যদি বলেন, শকত ভাই যেভাবে বলছিলেন, আপনারও সেই একেবারে শুরুর দিকটা। একই রকমই, অনেকটা একই রকম। সেই যে মানে সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট আমাদেরকে সবাই একটু অন্যভাবে দেখতো, এবং আমরা তখনও সাংবাদিক হইনি, কিন্তু আমাদের মধ্যে একটা সাংবাদিক ভাব চলে এসেছিল। তো আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। তখন এরশাদ রাষ্ট্র ক্ষমতায়, তো ছাত্র সংগ্রাম পরিষদ গঠন। কত সালের ঘটনা এটা? এরশাদ তো 90-তে পতন হলো, তার আগে 88 বা 89 এরকম আর কি, তখন 88 সম্ভবত। যাই হোক, এরশাদ বিরোধী আন্দোলনের সময় ডাকসুতে একটা প্রেস কনফারেন্স করলো ছাত্র সংগ্রাম পরিষদ। তো সেখানে আমিও মানে সাংবাদিকতার স্টুডেন্ট হিসাবে মানে খুব বন্ধু বান্ধবদের কাছে একটু আলাদা মর্যাদা পাই যে আমি সাংবাদিক, এরকম একটা পরিচয় অলরেডি ওরা মানে মেনে নিয়েছে, ধরে নিয়েছে আর কি। যাই হোক, ভবিষ্যৎ সাংবাদিক হিসেবে আর কি। হ্যাঁ, সাংবাদিক মানে তখন আমরা লেখালেখি শুরু করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সময় প্রেস কনফারেন্সের পরে না, প্রেস কনফারেন্সটা জাতীয় প্রেস ক্লাবে হয়েছিল আর কি। তো জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের পরে সবাই চলে গেছে, তো আমি তো তখন একটু সাংবাদিক ভাব, তো আমি আমার আরেক ফ্রেন্ডে বললাম চলো আমরা নিচে ক্যান্টিনে নাস্তা করে আসি। মানে এখনো তো মেম্বার ছাড়া কেউ ঢুকতে পারে না, আমাদের সেটা জানা ছিল না। আমরা সেই ক্যান্টিনে ঢুকে বললাম যে কি আছে নাস্তা, জাস্ট মধুর ক্যান্টিনে যেভাবে আমরা অর্ডার করি এরকম, কি আছে একটু তাতে দেন। তারপর কিন্তু তারা কিছু দিচ্ছিল না আর কি, একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছিল। তখন সিনিয়র সদস্যরা বলছিল যে তারা কি চায় তোমরা তাদেরকে দাও। সেটা আমরা নাস্তা খেলাম, চা খেলাম, এবং খুব অনেকক্ষণ গল্প করে চলে আসলাম। কিন্তু তখনও জানতাম না যে সাংবাদিক না হলে সেখানে ভিতরে ঢোকা যায় না। পরবর্তীতে যখন আমি সত্যিকারের মানে সাংবাদিক মানে পত্রিকায় জয়েন করি এবং প্রেস ক্লাবে যাই, তখন এই ঘটনাটা আমার যখনই মনে হতো খুব লজ্জা লাগতো যে সেক্রেটারি যখন আপনি নির্বাচিত হলেন, তখন কি আপনার এই ঘটনাটি আবার মাথায় এসেছে? মাথায় সব সময় আসে আর কি, এখনো আসে যে সেদিন আমরা মানে না জেনেই যে এভাবে একটা খুব মানে কর্তৃত্বের সাথে আর কি আমি সেখানে নাস্তা করেছিলাম। তো এখন আমি সেই প্রেস ক্লাবের এখন সাধারণ সম্পাদক, এটা ভাবতেও আমার ভালো লাগে। চমৎকার। এই আলোচনায় আমি আবার আসবো যে সেই যে ব্রত যেটি শকত ভাই বলছিলেন, সেটি এখন কোথায় গিয়ে ঠেকেছে সেটি জানতে চাইবো। রেজা ভাই, আপনার কাছে আসার আগে আজকে আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন ছিল তার একটা স্টোরি দেখতে চাই। সেখানে দুজন মালিক পক্ষ তারা চেয়েছেন আসলে কি ধরনের সাংবাদিকতা তারা চান, তারা দেখতে চান এই বাংলাদেশকে দেশের জন্য চিন্তা করে, সেটি আমরা একটু দেখে নিতে চাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের উৎসবটি। বিকেলে সরকারের উচ্চ মহলের নেতৃবৃন্দ আসেন নিউজ 24-কে শুভেচ্ছা জানাতে। তারা সবাই একমত হন খুব অল্প সময়ের মধ্যেই নিউজ 24 নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পেরেছে। স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধ বুকে ধারণ করে নিউজ 24 যাত্রা শুরু করেছিল। আমি লক্ষ্য করেছি সেই চেতনাকে বুকে ধারণ করেই এই সংগঠনের সকলেই দক্ষতার সাথে নিউজ 24-এর যে কার্যক্রম সেটা পরিচালনা করে চলেছেন। মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মালা নিউজ 24 নিজেদেরকে আরো অতিক্রম করে আরো এগিয়ে যায়। খবরও যে বহুমাত্রিক হতে পারে সেটা কিন্তু নিউজ 24 সেটা জনগণের সামনে তুলে ধরেছে। আমি আশা করব নিউজ 24 তার
নতুন মাত্রা নিয়ে, নতুন বৈশিষ্ট্য নিয়ে আমাদের গণমাধ্যমের যুগে জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। এ প্রসঙ্গে নিউজ 24 এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান জানান, এই সাফল্যের পেছনে ছিল ইতিবাচক অসংখ্য সংবাদের সমাহার, যা দর্শককে কাছে টেনেছে। বসুন্ধরা গ্রুপ কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া, আমরা পজিটিভ বাংলাদেশকে সবসময় চিন্তা করি। পজিটিভ বাংলাদেশ লেখা দিয়ে আমাদের পত্রিকা আজকে নাম্বার 1। কারণ কি, মানুষ পজিটিভ নিউজ শুনতে চায়। আমার সহযোগী নাইম নিজাম, সূচি এবং যারাই এই নিউজ 24 ইস্ট ওয়েস্ট মিডিয়া আমার সহযোগী হিসাবে কাজ করছেন, তাদের সবার প্রতি আমার দোয়া রইল উত্তরোত্তর সবার জন্য সমৃদ্ধি হয়, সবার জন্য উন্নতি হয় এবং আমাদের এই মিডিয়াটা যেন গণমানুষের মিডিয়া সব আজীবন বেঁচে থাকতে পারে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের পথিকৃৎ এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে। দেওয়া হয় বিশেষ সম্মাননা। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আমরা চালাই, প্রত্যেকের উচিত দেশের যাতে উন্নতি হয়, দেশের ভালো হয়। সমালোচনা অবশ্যই আমরা করব, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে গঠনমূলক সমালোচনা। যে কোনো সরকার বা বিরোধী দল যারাই হোক, সবাই মিলে কিন্তু দেশের কাজ করে, কিন্তু দেখা যায় যে ভালো ভালো কাজগুলি তুলে না ধরে আমরা খারাপ দিকটাই তুলে ধরি। এটা আমাদের যারা আমরা নিউজ চ্যানেল চালাই তাদের কোনোদিনই উচিত না। তিনি আশা করেন নিউজ 24 এর এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাই হোক, আজকে এই নিউজ রামিম হাসান, নিউজ 24, ঢাকা। আপনার কাছে আসতে চাই, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি প্রশ্ন করবো আপনাকে, যে তারাই চাচ্ছে যে ইতিবাচক, তারাই চাইছে যারা নিউজ চ্যানেলের মালিক, যে সবসময় নেতিবাচক খবরকে প্রাধান্য দিয়ে যেন সাংবাদিকতাটা ঠিক সেভাবে গড়ে না ওঠে। আপনার সাংবাদিকতার ছাত্র, আপনার একটি টেলিভিশন চ্যানেলের পরিচালক, আপনি বার্তা, আপনি যদি বলতেন আসলে যে তারা যেভাবে চায় সেভাবে কি বলতে চেয়েছে আসলে তারা? ধন্যবাদ আপনাকে। আমি একটু শওকত ভাইয়ের মতোই, আমারও অবস্থানটা এরকম যে আমি সাংবাদিকতায় আসলে পড়েছি পরিবারের অপত্যের মুখেই। কিন্তু আমি নিজে সায়েন্স ফ্যাকাল্টিতে ছিলাম, সেখান থেকে পরে অপশন দিয়ে বদল করে ঘ ইউনিটে এসেছি এবং সাংবাদিকতার অভাব অনটনটা তো আছেই, যার কারণে অনেকবার চাকরি ছেড়ে চলে গিয়েছি, কখনো ওয়ার্ল্ড ব্যাংকে, কখনো ইউরোপিয়ান ইউনিয়ন, কখনো ইউনাইটেড নেশনসে, আবার ফিরে এসেছি। তো ফিরে আসার একটাই কারণ হলো, যেটা শওকত ভাই বলছিলেন, যে এটার মধ্যে একটা মিশনারি জিল আছে, যে কিছু একটা করতে চাই সমাজের জন্য, পরিবর্তনের স্বপ্ন দেখা, সমাজের জন্য কিছু একটা করা। এবং আমি প্রথম বর্ষ থেকেই সাংবাদিকতা করি। বাংলাদেশ অবজারভার আমি ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট হিসেবে ছিলাম। পরবর্তীতে তো এই ক্যারিয়ারের বাইরে আর যাওয়া সম্ভব হয়ে যাওয়ার চেষ্টা হয়েছে ঠিকই। যে কথাটা মাহফুজুর রহমান এবং আহমেদ আকবর সোবহান বলছিলেন, এটা ঠিক যে বাংলাদেশকে পজিটিভভাবে তুলে ধরতে হবে, ইতিবাচকভাবে তুলে ধরতে হবে, কিন্তু সাংবাদিকতার যে বেসিক জায়গাটা সেটা হলো সত্য তুলে ধরা। এখন সেই সত্য কখনো পজিটিভ, সেই সত্য কখনো নেগেটিভ। দেখতে হবে আমি অযাচিতভাবে কারো ক্ষতি করছি কিনা। আমার এখানে আপনি যদি সাংবাদিকতা করেন, সত্যিকারের রিপোর্টিং করেন, তাহলে আপনার রিপোর্ট কারো না কারো বিরুদ্ধে যাবে এবং কারো না কারো পক্ষে যাবে। উভয় ক্ষেত্রে দেখা দরকার যে আমি অযাচিতভাবে কাউকে ক্ষতি করছি কিনা, যাচিতভাবে কারো উপকার করছি কিনা। মোটেই কিন্তু দ্বন্দ্বটা, এবং এই দ্বন্দ্ব থেকে বের করে আনাটা সাংবাদিক হিসেবে সম্পাদকদের দায়িত্ব। আমাদের সাংবাদিকতা আমিও যাদেরকে পেয়েছিলাম, কি দেখছেন? হ্যাঁ, সেটা বলছি, আমি যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম, আতাউস সামাদের কথা বলেন, খন্দকার আলী আশরাফ, শহীদুল হক, নির্মল সেনও কিন্তু আমাদের পড়িয়েছেন, আব্দুর রহিম উনি আমাদের শিক্ষক ছিলেন, এবং পরবর্তীতে প্রফেশনাল জায়গায় স্বামী আনাতুল্লাহ খান মিন্টুর কথা বলবো। বাংলাদেশে আমি খুব কম সাংবাদিকরে এরকম জায়গায় দেখতে পেয়েছি, এতটা প্রফেশনাল, এতটা। আমি তার সাথে কাজ করেছি। আমি ফজলে রশিদের কথা স্মরণ করতে চাই। এর বাইরে আমাদের ইকবাল সোবহান, রিয়াজউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন, এরা আমার সিনিয়র ভাইরা ছিলেন, আমি যাদের সাথে কাজ করেছি। এর মধ্যে মোয়াজ্জেম ভাইকে আমি অনেক আলাদা করব পুরো প্রফেশন থেকে, একটা প্রাতিষ্ঠানিক জায়গায়। সমস্যাটা হলো যে এখন সাংবাদিকতাটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখানে কিন্তু পুঁজির বিকাশ ঘটেছে, অনেক প্রবেশ ঘটেছে, অনেক বেশি জৌলুস বেড়েছে। কিন্তু সাংবাদিকতা, আমি যে কথাটা বলেছিলাম যে একটা জিল থেকে যে সত্য প্রকাশের তাগিদ, সেইটা যেন অনেকখানি হচ্চটকে যে শুরু করেছে। এবং এর বড় কারণ হলো আমাদের এখানে বড় বড় শিল্পের পতিরা আসছেন, কিন্তু সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাচ্ছে না। সাংবাদিকতা এখনো অনেকগুলো হাউস, সবগুলো না, অনেকে তো প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, কিন্তু বড় জায়গাটা কিন্তু সংগঠন পর্যায়ে রয়েছে, অনেক অগোছালো। সেখানে প্রাতিষ্ঠানিকতার সংকট ভয়ঙ্কর, এবং একই সাথে প্রতিজ্ঞার সংকটও আছে যে আমি এই সাংবাদিকতার মাধ্যমে আমি আসলে কি করতে চাই। উনি 3 দিন পরে দৈনিক বাংলার চাকরি চলে গিয়েছিলেন। সেই সময় যে অবস্থাটা ছিল, আমার মনে হয় পরিস্থিতি এখন আরও অবনতি ঘটেছে। আমাদের সাংবাদিক ইউনিয়ন রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার পরে
আমাদের সাংবাদিকতার পেশাদারিত্বের যে সংকট তৈরি হয়েছে সেইটা আমি বলবো যে এখান থেকে কখন বের হয়ে আসবে আমরা জানি না। এখন এত বেশি দলভিত্তিক বিভক্তি এইটা সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি ভারতে একটা ডিবেট উঠেছে ফোর্থ স্টেট অন বিং সেল, যে তারা যেটা বলছে যে অনেক বেশি পুঁজির বিকাশ ঘটলে যেটা হয় যে ফোর্থ স্টেটকে কিনে নেওয়ার একটা প্রবণতা থাকে। এখন সাংবাদিকতার আমাদের এখানে যে জায়গায় আছে আমরা জানি না যে ফোর্থ স্টেট আমরা রক্ষা করতে পারছি কিনা, কিন্তু ওয়াচডগের যে ভূমিকাটা পর্যবেক্ষকের, সেই ওয়াচডগের ভূমিকা ঠিকমতো পালন করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এখনও বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের চাইতে সাংবাদিকতা লাস্ট রিসোর্ট, গণমাধ্যম কিন্তু শেষ ভরসা। অনেক অন্যায়, অনেক অবিচার, অনেক পজিটিভ যেমন নেগেটিভ তেমন সবকিছুর আয়নাটা কিন্তু গণমাধ্যম। কিন্তু তারপরও চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা কিন্তু আমি বলবো যে অনেক বেশি, এবং সেটা ফ্রম উইদিন আমাদের ভেতর থেকে। সবকিছু মিলিয়ে সেখানে আসলে আমাদের অবস্থানটা, রাষ্ট্র, রাজনীতি, সমাজ যেমন অনেকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের সমাজটাকে নানাভাবে বিভাজিত করেছে, সংকটময় করেছে। আমরা নিজেরাও কিন্তু অনেকাংশে আমাদেরকে সংকটের জায়গায় নিয়ে গেছি। ঠিক এই আলোচনাটাই করতে চাই, এবং আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা থেকে আমরা আসলে নিতে চাই যে সামনের দিকে আমরা কিভাবে গেলে সেটি হবে সঠিক সাংবাদিকতা। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমি আবার ফিরবো। দর্শক, আশা করি আমাদের এই আত্মসমালোচনামূলক এই জায়গা থেকে আপনাদেরকেও সাথে পাবো। ফিরে আসছি বিরতির পর। স্বাগত আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনা অনুষ্ঠান। তিনজন অতিথির সাথে আবারও পরিচয় করে দিয়ে আমার বাম পাশে রয়েছেন আমাদের জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং শওকত মাহমুদ। শওকত ভাই, আপনার কাছে যেতে চাই, যেভাবে বলছিলেন রেজা ভাই যে সাংবাদিকতাটা আসলে ঠিক কোথায় যাওয়া দরকার ছিল, যেটি ভারতের উদাহরণ দিলেন যে ফোর্থ স্টেট কিনে নেওয়া যায় কি না, এখানে আপনার চোখে কি পড়ছে, আসলে কি মনে হয়? আমাদের এখানেও মানে চতুর্থ স্তম্ভকে কেনার একটা প্রবণতা তো আছেই, মিডিয়া বাইং। যে আমার হাউস থেকে আমি মিডিয়া চ্যানেল বের করব, পত্রিকা বের করব, এটা লাভ লোকসান আমার দেখার দরকার নেই। আমি এটা দিয়ে আমার কথা প্রচার করবো এবং আমার যারা প্রতিপক্ষ আছে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করবো। এই ধরনের প্রবণতা থেকেও এটা বের হয় মিডিয়া, এবং আমরা লক্ষ্য করছি। কিন্তু মিডিয়া যদি কম্পিটিটিভ না হয় তাহলে কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে সমাজ এক ধরনের একদর্শিতা এবং একটা ঘৃণার বিষবাষ্পের মধ্যে এই পাঠকরা বা দর্শকরা পড়ে যায়। তা আমি যে কথাটা বলি, যেমন সাংবাদিকতার যে সমস্যাটা আমাদের এক সময় ছিল, আপনি ধরেন প্রিন্ট মিডিয়া যখন ছিল, প্রিন্ট মিডিয়াতে আপনি কাজ করতে গেলে আপনি ভাষা, আপনার ব্যাকরণ আপনাকে দেখতে হবে। সেখানে প্রুফ রিডাররা এসে আপনার কপি ধরে জিজ্ঞেস করতে পারে এটা আপনি কী লিখেছেন। ডেস্ক ইজ ভেরি স্ট্রং ডেস্ক, যেমন ইত্তেফাক, দৈনিক বাংলার ডেস্ক মানে এরকম, ইত্তেফাক করলে মনে হতো একটা লোকই পুরো কাগজটা লিখেছে, আনন্দবাজার করলে যেরকম মনে হতো যে একটা লোকই। আসলে সবাই মিলেই করে, কিন্তু কথা হলে তাদের হাউস স্টাইলটা ডেভেলপ করে, স্টাইল শিট। কিন্তু আমাদের এখানে এখন ধরেন ইলেকট্রনিক মিডিয়াতে রিডিং সেকশন বলে কিছু নেই, কথার কথা বলছি। কপি সেইভাবে দেখারও পত্রিকাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখানে একটা ভাষা ব্যাকরণের সমস্যা আছে। যেমন আমরা মনে করি যে আমাদেরকে বলা হতো যে ক্লাস 7-এ পড়া পর্যন্তই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ এগুলো পড়ে ফেলতে হবে। ইভেন ভাষার জন্য মাসুদ রানা পড়বো, মাসুদ রানাও প্রয়োজনে পড়তে হবে, কারণ মাসুদ রানার যে ভাষার স্টাইল এটা বাংলাদেশে একটা অদ্বিতীয় গদ্যের স্টাইল। তো এইগুলো পড়াশোনা এবং বিভিন্ন ধরনের ক্লাসিক্স যদি আপনি পড়েন, আপনার মনের মধ্যে একটা সংবেদনশীল সত্তা তৈরি হয়, যেটা সাংবাদিকতার জন্য ভেরি ইম্পর্টেন্ট। মানে এই অভাববোধ থেকে কি কথাগুলো আপনি বলছেন? যেটা আমরা করেছি, আমাদের মধ্যে একটা ভালো মন্দ ন্যায়, মানে ন্যায় অন্যায়ের একটা বোধ তৈরি হয়, যে কারণে আমরা যারা শোষিত বা মজলুম এদের পক্ষে অটোমেটিক আমরা চলে যাই, এটা স্বাভাবিক। এবং ওয়েস্টার্নরা যে বলেছে যে এই রিপোর্টিংয়ের স্ট্রাকচারটা এমন করতে হবে যে স্ট্যাটাস কো যেন চেঞ্জ না হয়, মানে ওদের যে কর্তৃত্ববাদী বা পুঁজিবাদী এটা যেন স্ট্যাটাস চেঞ্জ না হয়। কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করতে, মানে স্ট্যাটাস চেঞ্জ না হয় মানে কি, আপনার সামনে একটা ট্রাক ড্রাইভার একটা অ্যাক্সিডেন্টের লোক মেরে ফেললো, আপনাকে তো আর ট্রাক ড্রাইভারের বক্তব্য নেওয়ার দরকার নেই,
যে আপনি চোখের সামনে দেখেছেন, কিন্তু আপনি ট্রাক ড্রাইভারের বক্তব্য নিতে হবে। সে বলল আমি ভুলে আমার এই মানে কি ব্রেক ফেল করছে বলে দিল, তো পাঠক একটা বিভ্রান্ত হতে পারে, আর ট্রাক ড্রাইভারের ব্রেক ফেল আসলে কিন্তু ঘটনা তাই তা না। আমার কথা হচ্ছে যে সাংবাদিকতার এমন একটা মন দরকার, আর একটা অনেস্ট মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড একসময় ছিল, যারা 70s আপনি দেখবেন যে সাংবাদিকতা, তার আগে 60s যারা সাংবাদিকতা করেছেন প্রায় প্রত্যেকেই লেখালেখি করেছে। প্রত্যেক সাংবাদিকের নাম করা আপনি দেখবেন কোনো না কোনোভাবে লেখক ছিল। ফয়েজ ভাইয়ের মানে সাংবাদিক না থাকে, ফয়েজ ভাই লেখক হিসেবে ওদের আরো ইয়ে হতো। আমি আসবো আপনার কাছে, আমি কথাটা শেষ করে নিই, আমি খেটা হারিয়ে ফেলবো। আবুল কালাম শামসুদ্দিন, এবং আবুল কালাম শামসুদ্দিন মতো লোক যে 21 ফেব্রুয়ারিতে গুলি হয়েছে, তিনি ফার্স্ট পার্লামেন্ট মেম্বার যিনি সাথে সাথে রিজাইন করে দিলেন, এবং ফার্স্ট শহীদ মিনার তিনি রচনা করলেন, এবং সাংবাদিকরাই এই মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানও করলেন, সুরও দিলেন আশরাফ মাহমুদ এবং আব্দুল গাফফার চৌধুরী ভাই করলেন। সাংবাদিকদের বিরাট অবদান, এবং সাংবাদিকতার উপমহাদেশের সূচনাই হচ্ছে দ্রোহের মধ্য দিয়ে, মানে ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ। তা আমরা এই মিডল ক্লাস, অনেস্ট মিডল ক্লাস মানসিকতা প্লাস সাহিত্যের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, সেটার আমার মনে হয় যে ইদানিং একটা বড় ঘাটতি, দৃষ্টিভঙ্গির একটা ঘাটতি। যেমন ইন্ডিয়ান মিডিয়া কিন্তু একটা ন্যাশনাল মিডিয়া হিসেবে ইমার্জ করছে, ন্যাশনাল ইন্টারেস্টগুলো বুঝে, ইভেন নেপালের মিডিয়াও কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট বোঝে, কিন্তু আমি দুঃখজনকভাবে লক্ষ্য করি বাংলাদেশের মিডিয়া কিন্তু এখনো ন্যাশনাল। আমি আবার আপনার কাছে আসবো, ফরিদা আপা, সাংবাদিকের মন যেটি বলেছেন যে আসলে একজন সাংবাদিকের কে হবেন সাংবাদিক, একজন সাংবাদিকের অবশ্যই কে হচ্ছেন সাংবাদিক, এখন দুটি প্রশ্নই আপনার কাছে। আচ্ছা, প্রথম কথা যেটা স্বাগতের সাথে আমি সম্পূর্ণ একমত, একজন সাংবাদিকের অবশ্যই একটা সংবেদনশীল মন থাকতে হবে, এবং যে মানুষের জন্য যে দরদ সেটা থাকতে হবে, এবং অন্য আর 10টা পেশার চেয়ে সাংবাদিকতা আলাদা, তাকে সৎ থাকতে হবে, এবং অন্য প্রফেশনে অত কিছু চিন্তা না করে যে কাজ করা যায়, কিন্তু সাংবাদিকের মনটা যদি এরকম না থাকে, অনুসন্ধানচ্ছ একটা মন থাকতে হবে, কিউরিওসিটি মাস্ট, যে কি হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নটা তার মধ্যে কৌতূহল এগুলো থাকতে হবে। কিন্তু যেটা আজকের যুগে যে কথাটা আসছে, কে হচ্ছেন, হ্যাঁ কে হচ্ছেন, এখন বিশেষ করে দেখা যায় যে আমি ইলেকট্রনিক মিডিয়ায় এটা বেশি দেখি যে রাতারাতি স্টার হওয়ার একটা প্রবণতা, এবং এই প্রবণতাটার জন্য অনেক প্রিন্ট মিডিয়া থেকে অনেকেই খুব দ্রুত জাম্প করতে চায় ইলেকট্রনিক মিডিয়ায়, কারণ চেহারা দেখা যাচ্ছে, তাকে হয়তো নিউজটা করে এসে আবার অনেক এখন নিউজও পড়ছেন ছেলেমেয়েরা, সরাসরি লাইভ দিচ্ছেন, তো এই যে তাকে চেনে, লোকজন চেনে, তাকে কিন্তু অনেক কিছু জানতে হয় না, অনেক কিছু পড়তে হয় না। যেটা বলছিলেন যে লেখাপড়ার যে বিস্তার, লেখাপড়া আগে যেটা ছিল যে লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং একটা সংবেদনশীল মন তৈরি করার জন্য তাকে প্রচুর সাহিত্য পড়তে হবে, কবিতা পড়তে হবে, তারপর যেটা যে মাসুদ রানার মতো গল্প, সেখানে অনেক মানে একটা কৌতূহল একটা মানুষকে কিন্তু তৈরি করে দেয়, যে তারপরে কি এই যে মন তৈরি করা, এই মাসুদ রানা, তারপর আরেকটা ছিল আমাদের ছোটবেলা দস্যু বনহুন, এসব কিন্তু আমরা স্কুল জীবনে সব পড়ে ফেলছি, এবং অনেক বই যেটা এখনো মনে হয় চালাই সেই স্কুলে যা শেষ করেছি সেগুলো দিয়ে, এরকম একটা অবস্থা, মানে সেই সময় আমরা এত পড়তাম, মানে তখন আমরা বই দোকান থেকে ভাড়া করে বেরিয়েছে, আটা না চায়না দিয়ে ভাড়া করতাম, আমরা করতাম। এবং আরেকটা বড় হেল্প করেছিল আমাদের ওই সময় প্রোগ্রেসিভ পাবলিকেশনের যে বইগুলো খুব সস্তায় পেতাম, প্রোগ্রেসিভ পাবলিকেশন অত সস্তায় পেতাম আমরা, এক লাইব্রেরি শেষ হয়ে গেল, অনেক দূরে আবার কোথায় লাইব্রেরি আছে, আর পাড়ায় পাড়ায় তখন লাইব্রেরিও ছিল, কিন্তু গ্রামে গঞ্জেও লাইব্রেরি ছিল, এখন সেগুলো উঠে গেছে। পাঠাগারগুলো যেগুলো ছিল, যে আমরা বলতাম যে এই লাইব্রেরিতে বই, এটা লাইব্রেরি বলতাম, যে পাঠাগারগুলোকে আসলে মানে ওই টার্ম আর কি, যাই হোক, কিন্তু পাঠাগারগুলো ছিল। তো আমরা অনেক মানে এই এলাকায় নাই, অনেক দূরে একটা ইয়েতে আছে, এখানে এই বই আছে, সেগুলো জোগাড় করতাম। কিন্তু এখন কেন মনে হচ্ছে আপনাদের যে এরা পড়াশোনা খুব একটি করা? আমি আরেকটা কথা আমি বলতে চাই, সবাই প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, ইলেকট্রনিক মিডিয়া আমি প্রায় দেখি, যেহেতু চোখে পড়ে হাঁটা চলার মধ্যে, আমার ঘরে সারাক্ষণ টিভি চলে, আমি দেখি বা না দেখি চলতে থাকে, আমি আমার কাজ করতেছি, অনেক চোখ পড়ে, ম্যাক্সিমাম বানান ভুল। আমি অনেক দিন, বিশেষ করে অনেক টেলিভিশন আমি ফোন করে বলছি এটা কি, মানে এই এত সাধারণ বানান, দন্তান্ন মধ্যাহ্ন এগুলো তো হয়ই না, তারপরে তালব্য দন্তাস্য কতগুলো আছে, মানে অনেক 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 বানান ভুল, এত বানান ভুল। তখন মনে হয় যে, তখন আমি অনেকদিন ফোন করে অনেকে বলছি কি দেখার কেউ নাই এই মানে মিডিয়াতে, এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে
মানে এরা সাধারণ বানানটা ঠিক করছে না, এটা কেমন কথা? যেটি আপনার যে আক্ষেপের কথা আপনারা বলছেন, আমি আমার মধ্যে রেজা ভাইয়ের আক্ষেপটা শেষ করে তারপর আমি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি আরো বেশি করে দেখেন টেলিভিশনের যে সঙ্গীন অবস্থা, সেটি আপনি আসলে উদাহরণ দেন। এটা তো পুরো সমাজের চিত্রটা আসলে প্রতিফলিত হচ্ছে টেলিভিশনের পর্দায়। আপনি যেটি বললেন সেটি উনি টেলিভিশনে একদম বসে না থেকেও কিন্তু দর্শক হিসেবে বোঝা যাচ্ছে। এই যে ছেলে মেয়েদের মধ্যে আপনি বলছেন যে পড়াশোনা, এটা একদিকে যেমন টেলিভিশনের উৎপাত, একদিকে ইন্টারনেটেরও কারণ, কিন্তু আপনি যদি দেখেন পুরো সমাজের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে সেখানেই কিন্তু সামগ্রিকভাবে লেখাপড়ার একটা ঘাটতি তৈরি হচ্ছে। আপনি গুলশান 1 থেকে উত্তরা পর্যন্ত যদি আপনি একটা গাড়ি নিয়ে মুভ করেন অলিতে গলিতে মেইন রাস্তা হয়ে, এই দীর্ঘ পথে আপনি কোনো লাইব্রেরি দেখবেন না। অনেক কিছু আছে তাই নগরীতে, কিন্তু একটা পাঠাগার নাই। কিন্তু আপনার নগর পরিকল্পনা যে করেছেন, মানুষের মন তৈরির কোনো জায়গা করেছেন কিনা? করেন নাই তো আপনি। সুতরাং আপনি কিভাবে প্রত্যাশা করেন এই জায়গায় যে বিশাল জনগোষ্ঠী বাস করে, তাদের সন্তানরা যে বড় হচ্ছে, আমি তাদের জন্য কি আসলে সমাজ থেকে কিছু নিচ্ছি? এরাই তো টেলিভিশনে আসছে, এরাই ব্যাংকে যাচ্ছে, এরাই ইউনিভার্সিটির অধ্যাপনা করছে। এবং আমি আপনাকে বলছি যে যে কথাটা উনি বলেছেন একদম অ্যাবসলিউটলি রাইট বলেছেন, যে টেলিভিশনে বানানের সমস্যা, ভাষার সমস্যা। কিন্তু আপনি যদি এই অবস্থাটা আপনি সিভিল সার্ভিসে যান, আপনি যদি এখন ইউনিভার্সিটি অধ্যাপকদের মধ্যে যান, আপনি যদি ব্যাংকিংয়ে যান, একই অবস্থা দেখতে পাবেন আপনি। একটা পুরোপুরি একটা ডিক্লাইন সিচুয়েশন। কেন এটা হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমরা পুরো জাতিগতভাবেই গভীরতার চাইতে ভাষা হয়ে যাচ্ছে অনেক বেশি, খুব দ্রুত কিছু অর্জনের ভূমিকাটা অন্যরকম। যেহেতু গণমাধ্যমকে দেখতে পায় মানুষ, সাথে সাথে মানুষ দেখছে, কিন্তু সাথে সাথে এই ভুল জিনিসটা চলে যাচ্ছে। একটা এডুকেটর হিসেবে কাজ করে, তার তো প্রতিনিয়ত পরীক্ষা। আমরা অবজারভার পরে বা শিখবে কিভাবে? অবজারভার পরে ইংলিশ শেখার চেষ্টা করতাম, অবজারভার এডিটোরিয়াল না পড়লে বা হলিডে পড়ে, হ্যাঁ হলিডে পড়ে আপনি যেটা বলছেন যে টেলিভিশনে স্টার হয়ে যাওয়া মানুষের কাছে চলে যাচ্ছে না, টেলিভিশন না। এবং এটা আরেকটা আমি একটু বলি, সেটা হলো গণমাধ্যমের কাছে এক্সপেকটেশনও বেশি, কারণ সে তো রিফ্লেক্টেড প্রতি মুহূর্তে তার পরীক্ষা। তারা মনে করে গণমাধ্যমে যেটা সেটাই কারেক্ট, তার পরীক্ষা। এটা চিন্তা করে। কিন্তু আমি ওই আগের আলোচনা যেটা বলছিলাম, গণমাধ্যমকে তো কোনো প্রাতিষ্ঠানিকতা দেইনি আমরা আজ পর্যন্ত, এখানে কোনো মানব সম্পদ তৈরি করি নেই। সরকার একটা প্রেস ইনস্টিটিউট করে দিয়েছে ৭৬ সালে, কিন্তু এই গণমাধ্যম নিজে তৈরি করেনি। তার মানব সম্পদের প্রশিক্ষণ কি করে হবে, সে কি করে তাদের তৈরি করবে? গণমাধ্যম নিজেই তো প্রাতিষ্ঠানিক না। না, আমার মনে হয় কি সরকার কেন প্রশিক্ষণের ব্যবস্থা করবে? এই সময়টা এত বেশি ঘন মানে মিডিয়ার মানে আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, না, নতুন মিডিয়া আসছে, সেখানে একটা অবস্থা এখন তৈরি হয়েছে। এটা আমার মনে কিছুদিন এটা থাকবে, কিন্তু আস্তে আস্তে একটা পজিশনে আসবে। যেমন এই অনলাইন মিডিয়া, অনলাইন উপস্থাপনের অনুমতি নিয়ে আপনাকে বলি, আপনি দেখেন ব্যাংকিং খাতে যান, প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, তাদের আবার কালেকটিভ ট্রেনিং একাডেমি আছে। আপনি সিভিল সার্ভিসে যান, আপনি আর্মিতে যান, আপনি ইউনিভার্সিটি। গণমাধ্যম আজকে এমন একটা জায়গায় আসলো, আজ পর্যন্ত নিজেরা তার মানব সম্পদ তৈরির কোনো তাগিদ অনুভব করে। এই আলোচনাতে আমি যাব, কিন্তু ফরিদা আপা, আমি আপনার কাছে আসতে চাই ওই প্রসঙ্গটাতে যেটি আপনি বলছিলেন, যেটি আসলে অনেকেরই অভিযোগ যে হঠাৎ করে স্টার হয়ে যাওয়া টেলিভিশনে, পত্রিকা ছেড়ে সে টেলিভিশনে আসতেই চাইছে, কারণ তাকে টেলিভিশনে দেখা যাবে। এবং সে কিন্তু যারা এই দায়িত্বে আছেন তাকে পাঠানোর বা তার উপরে যারা থাকবেন, তারা যদি তাকে প্রথম দিনই পাঠিয়ে দেন যে আজকেই যাও তুমি, না, আমি মনে করি এই দায় কি ওই ছেলেটির বা ওই মেয়েটির, নাকি যারা পাঠাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি না যে আপনি যেহেতু টেলিভিশনে আছেন, আপনি ভালো জানেন বা ইস্তেক ভালো জানে, আমি টেলিভিশনে কাজ করি না, তারপরেও আমার মনে হয় না যে কেউ আসার সাথে সাথে তাকে বোধহয় যে পাঠিয়ে দেয়। আপনি বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রেই বাস্তবতা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা ঠিক না, তাকে ওই যে যেটা ইস্তেক বললো যে ইন হাউস ট্রেনিং, এগুলো থাকতে হবে। বাইরে তো আছেই প্রশিক্ষণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, সাংবাদিকতা বিভাগ শুধু সারা বাংলাদেশে একটাই সাংবাদিকতা বিভাগ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন সমস্ত ইউনিভার্সিটিতে হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে হয়েছে। মানে আগে অন্য কিছু সাবজেক্ট খোলার আগে এখন কিন্তু সাংবাদিকতা বিভাগ খোলার চিন্তা করে। তো আমার যে প্রশিক্ষণ বা পড়াশোনা, এটার ক্ষেত্র কিন্তু বেড়েছে। তবে আমাদের এখন গণমাধ্যমে যেটা হচ্ছে যে এত দ্রুত মিডিয়া আসছে যে লোক বলেরও অভাব আছে, যে প্রশিক্ষিত লোক বল, যে তাদেরকে আবার সরাসরি প্রশিক্ষণ দেওয়া শুরু করা, যারা এখানে বিনিয়োগ করতেছে, তারা কিন্তু চাচ্ছে না যে এত সময় নষ্ট করা আর কবে। হ্যাঁ, এটা যে আপনি বিনিয়োগের প্রসঙ্গ বলেছেন, তারাও চাচ্ছে মানব সম্পদ তৈরিতে কোনো বিনিয়োগ করেনি।
প্রত্যেকটা আপনি দেখেন প্রেস ইনস্টিটিউট আপনি ট্রেনিং নেবেন, উল্টা পয়সা পাবেন ট্রেনিং নেওয়ার বিনিময়ে। অর্থাৎ পয়সা দিয়ে সরকার শেখাচ্ছে, বিভিন্ন এনজিও সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজন করে, উল্টো তারা পয়সা দেয়। একমাত্র খাত বাংলাদেশি গণমাধ্যম যার কর্মীদেরকে তৈরি করার জন্য প্রতিষ্ঠান কিংবা এই খাত কোনো বিনিয়োগ করেনি। এখানে আমার একটা প্রশ্ন, আমি শকত ভাই আপনার কাছে যেতে চাই যে এই দায় কি শুধু প্রতিষ্ঠানের উপরেই চাপাবেন, নাকি আপনারা যারা দীর্ঘ সময় থেকে এটির সাথে জড়িত ছিলেন এই দায় কি তাদের ঘাড়েও কিছুটা পড়ে কিনা? না, এমনিতে ধরেন ইনফর্মাল ট্রেনিং কাজের মধ্য দিয়েই পাওয়া যায়। লার্নিং বাই ডুইং এটা হয়, ডিপেন্ড করে আপনার কলিগ বা আপনার সিনিয়র কে আছে। হ্যাঁ, এখন ধরেন সিনিয়রদের একটা বড় প্রজন্ম কিন্তু সাংবাদিকতা থেকে অবসর নিয়েছে বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো যে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরা এখন কোথাও চাকরি পাবে না, কিন্তু তারা খুব ধরেন ডেস্কের অনেক লোক আছে, এফিশিয়েন্ট, তারা ভেরি এফিশিয়েন্ট, কিন্তু তারা কিন্তু কোনো কর্মস্থলে নেই। শকত ভাই, আমি একটু আপনার সঙ্গে যোগ করি, যেটা যে সিনিয়রদের বাদ দেওয়ার বিষয়টা, এমন একটা পেশা সাংবাদিকতা, যখন মানে সিনিয়র হওয়ার পরে দেখা গেল তার চাকরি চলে যায়, তার অনিশ্চয়তা তার বেড়ে যায়, তার যেহেতু তার অনেক বেতন বেড়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে আমি এখানে 3টা লোক আনতে পারবো। একমাত্র এই পেশাতেই বোধহয় অভিজ্ঞতার কোনো মূল্য দেওয়া হচ্ছে, অথচ অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। এই অভিজ্ঞতা প্রত্যেকটা হাউজের মালিকদের চিন্তা ভাবনা হলো কম পয়সায় লোক রাখো। এবং যেমন কালকে ইশতিয়াকরা যারা মিটিং করেছে, যেমন আমরা ওয়েস্ট বোর্ড 1.5 বছর 2 বছর ধরে পাচ্ছি না কথার কথা। তো সাংবাদিকরা এমন একটা প্রান্তিক শ্রেণীতে পরিণত হয়েছে যে তারা মজুর, কিন্তু তাদের মজুরি নির্ধারণের এই রোয়েদারটা সরকার করে দিচ্ছে না। তারপরে আগের চাইতে আমাদের কালাকানুনের চাপটা এখন অনেক বেশি, যেমন 57 ধারা, নানা ধরনের কালাকানুন আছে, এবং হুমকি, এই সেই সেন্সরশিপ, এখন পিআইডি থেকে প্রেস অ্যাডভাইস আসেন, এটা অন্য জায়গা থেকে আসে, অনেক ধরনের আছে। এর মধ্যে কাজ করতে গেলে একটা চাপ থাকে। তারপরে আমরা একটা সামাজিক প্রাণী, সাংবাদিকরা স্টার্টিংয়ে পত্রিকার কথা বলছেন, টেলিভিশনের বেতন অনেক বেশি, যে বেতন পায় সেটা তো বাড়ি ভাড়াই দিতে পারে না ঢাকা শহরে। টেলিভিশনেও কিন্তু বেতনটা আজ থেকে 5 বছর আগে যে জায়গায় ছিল, এখন কিন্তু বেতনটা এই জায়গায় নেই, কমে গেছে। মানে সেটা কমে গেছে, নিচে কমে, পত্রিকার চেয়ে কোনো ক্ষেত্রে কমে গেছে মেবি, কারণ এখন এত টেলিভিশন হয়েছে, যারা বলেছে যে পরিচয়পত্রটাই এনাফ, তোমার কাছে পরিচয়পত্র, যেমন আমার সংবাদের পরিচয়পত্র, আরে বিরাট টেলিভিশন চ্যানেল হয়ে গেছে, প্রেস ক্লাবের মেম্বারশিপ, বিরাট ব্যাপার, এটা মানে রাষ্ট্রীয় স্বীকৃতি। আর অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া মানে তো সচিবালয়ে মানে পারলে 100 বার ঢুকি 100 বার বের হয়, এরকম একটা অবস্থা। তো বিষয়টা হচ্ছে যে এই পরিচয়পত্র ভিত্তিক, যেটা বেতনের কোনো পরোয়া করছে না, এটা খুব আমাদেরকে খুব ক্ষতি করছে। তো আপনারাই তো কর্ণধার, আপনি তো ছিলেন, কিন্তু এখন সাংবাদিকতা, কিন্তু এটা ইউনিয়নের যেটা বলেছে, বাংলাদেশে সাংবাদিক ইউনিয়নগুলো কিন্তু সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যাপারে বা ইভেন কর্মসংস্থানের ব্যাপারে তারা কোনো উদ্যোগ নেয়। তারা চাকরি গেলে গিয়ে প্রতিবাদ করতে পারে, সেটাও করে না। এখন সেটাও অনেক অফিসে ইউনিয়ন ঢুকতেই পারে না, কারণ নিচে লেখা আছে যে এখানে সাংবাদিক ইউনিয়নের কোনো পত্রিকার ইউনিটও নাই। এরকম ইউনিয়নের এই ভাবমূর্তিটাই বা কেন হয়েছে? না, ইউনিয়নের ভাবমূর্তি হয়েছে, এটা বিভক্তি 1 নাম্বার। 2 নাম্বার হলো যে এখন সাংবাদিকতার ক্ষেত্রে চাকরিটাই বড় হচ্ছে। অনেক জানো ইউনিয়নের সাংবাদিক নেতা চাকরি করে, ভাই আমার এখানে এই ইউনিট খোলা নিয়ে আসে না, তাহলে আমার উপরে মালিক আমার চাকরিটা খেয়ে দিবে। এবং এই এক ধরনের আতঙ্ক কাজ করে, মালিকরা এমন হয়ে গেছে যে চাকরিটা, ওই যে বললো না 500 টাকা বেতনও হয়তো চাকরি করবে, চাকরি নিলে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এই কারণে ইউনিয়ন করাটাও একটা খুব রিস্কি হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমি জানি অনেক, মানে প্রতিবাদটা কেউ নিতে চাইছে না, প্রতিবাদ দিতে চাই। আমরা একটা পত্রিকা অফিসের লিফটে আমরা উঠেছি, আমরা 2 ইউনিয়নের নেতারা একটা ঘটনা আছে, আমাদেরকে লিফট থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বলে যে আপনাদেরকে প্রবেশে ঢোকাই নিষেধ আছে, এরকম কথা বলেছে। এই যে মালিকদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, যেমন হামিদুল হক চৌধুরীর মতো মালিক, এরা কিংবদন্তির মালিক বা আরও যারা ছিল, এখন মনে করেন যে ভূমিদস্যু, তারপরে হেন ধরনের কালো ব্যবসার সঙ্গে জড়িত, তারা এখন মিডিয়ার মালিক বনে গেছে। মিডিয়ার মালিককে হতে হবে যে আমার চোখ দিয়ে আমি মানুষকে দুনিয়া দেখাবো, একই সঙ্গে আমি এতে কোনো হস্তক্ষেপ করব। প্রথম আলো সম্পাদক সেদিন বলেছেন যে আমি এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন সম্পাদক, যে মালিক হস্তক্ষেপ করেন না। কিন্তু অন্যান্য মিডিয়ায় কি আছে? অন্যান্য মিডিয়ায় তো হস্তক্ষেপের ঘটনাগুলো আছে। আমরা এই আলোচনায় করবো, আমাদেরকে বিরতি নিতে হচ্ছে। আপনারা সকল ভাই যেভাবে বলছেন তাতে আমাদের দায় আছে কিনা, আমরা মালিকদেরকে সেভাবে নষ্ট করেছি কিনা, সেটিও আলোচনার বিষয়। আমি এই প্রশ্ন নিয়ে ফরিদা আপা আপনার কাছে এবং সুদীশ থেকে আপনার কাছে আসবো। দর্শক, আশা করি বিরতির পরে আপনাদেরকে সাথেই পাবো।
দর্শক, চরিত্র আমাদের বদলায় না। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত। আমরা আলোচনা করছিলাম সাংবাদিকদের দায়িত্বশীলতা, দায়িত্বহীনতা, জবাবদিহিতার সবকিছু মিলিয়ে আলোচনা, যে আসলে কি হওয়া দরকার ছিল, কি হচ্ছে, কি হওয়া উচিত। সতীশ থেকে আপনার কাছে যেতে চেয়েছিলাম যে আপনি প্রাতিষ্ঠানিক দক্ষতার কথা বলছিলেন, যদি সংক্ষেপে বলেন, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন। আমাদের রিক্রুটিং থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, তাকে গড়ে তোলা, যেটা আমরা বলছিলাম যে লার্নিং বাই ডুইং, আমাদের সিনিয়রদের কাছ থেকে জুনিয়ররা শিখবে, শুধু দক্ষতা না, নৈতিকতা শিখবে, সাংবাদিকতার প্রিন্সিপাল শিখবে, এবং একটা সম্পাদকীয় প্রতিষ্ঠান তৈরি করা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমের এখন সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের এখানে কোনো সম্পাদকীয় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এই যে প্রতিষ্ঠান গড়ে ওঠে না, এই দায় শুধু মালিকদের, আমাদেরও দায় আছে। সুতরাং আমরা যে আদর্শে বিলং করি না কেন, কিন্তু আমাদের কিন্তু সময় এসছে, আমরা হয়তো আর বেশি দিন এই প্রফেশনে থাকবো না, আমাদের বয়স হয়েছে। আমরা তো শওকত ভাই রিপোর্টিং পরে আমি সাংবাদিক হয়েছি। তার জন্য বাংলাদেশ ভারত নদী সম্পর্ক নিয়ে, পানি সম্পর্ক নিয়ে যে ধরনের রিপোর্টিং দেখেছি, আমি আজ আর সেরকম ক্রিটিক্যাল রিপোর্ট আমি আর এখন দেখতে পাই না। শওকত ভাই পার্লামেন্ট রিপোর্টিং আমরা, এবং ফজলে রশিদের ইংরেজি রিপোর্টিং, তার বাংলা রিপোর্টিং পরে আমরা মনে করছি আমরা কবে সেরকম রিপোর্টিং করতে পারি। এই জায়গাটার জন্য আমাদের সকলের একটা কালেকটিভ এফোর্ট, যৌথ চেষ্টা, যেদিকে বিলং করি না কেন, যেখানে নেতৃত্ব আছে, তার ব্যক্তিগত সামষ্টিক উদ্যোগটা খুব জরুরি। আপা, আপনি নেতৃত্বের পর্যায়ে আছেন, সাংবাদিকদের নেতা আপনি বলবেন যে আলোচনাটি আমরা করছি, যে আজকের এই অবস্থায় উপনীত হয়েছে, কি এর পেছনে সাংবাদিকতার একটি বড় দায় আছে কিনা, মানে যারা সিনিয়র? দায় তো আছে, দায় সবারই আছে। মালিকদের যেমন আমরা বলছি যে মালিকদের, আমাদের নিজেদেরও কিছু আছে। আর বিশেষ করে যে সিনিয়রদের তো দায়িত্ব আছে। আর যে গ্যাপটা তৈরি হয়েছে, যেটা ইশতিয়াক বলতেছিল, যে আমিও কিন্তু শওকত ভাইয়ের যে আমরা যখন ক্লাসে তার রেফারেন্স কিন্তু আমরাও নিয়েছি। আমাদের টিচাররা বলছেন যে এই যে শওকত মাহমুদ, মানে বিশেষ করে টিচাররাও গর্ববোধ করতেন যে উনি তো মানে ভালো। তখন উনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছেন, সেটাও আমাদের একটা ডিপার্টমেন্টের একটা গর্বের বিষয় ছিল, যে আমাদের ডিপার্টমেন্টের, হ্যাঁ, যা আমাদেরকে বলতো টিচাররা গেলে কিন্তু তার সাথে দেখা হবে, প্রেস ক্লাবে যাবা, দোতলায় বসে। তারপরে তার অনেকে যে সন্ত্রাসবাদের উপর আপনার যে সিরিজ রিপোর্ট হলো, হ্যাঁ, রোববারে, সেগুলো আমরা কিন্তু স্টাডি করেছি। সেখান থেকে আমরা আমার নিজেদের লেখা তৈরি করেছি, সেই সোর্স হিসেবে অনেক রিপোর্ট আমাদের কাজ করেছে। তারপরে আবার কিভাবে হারিয়ে যাচ্ছে, আমি সেটা বলছি যে এখন কিন্তু আমরাও সেইভাবে কিন্তু ওই রেফারেন্স দিতে পারি না, যে বা টিচাররা বোধহয় আমার মনে হয় না যে সে ধরনের রিপোর্ট খুঁজে পাওয়া বা লেখা খুঁজে পাওয়া, যে স্টুডেন্টদেরকে বলবে যে তার কাছে যাও, সেই একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। যে টিচার আমাদের আতাউস সামাদ স্যার ছিলেন, আরেকজন ছিলেন অবজারভারের যে সম্পাদক মুনিম স্যার আমাদের পড়াতেন। তো এই যে ডিপার্টমেন্টের সিনিয়র সাংবাদিকরা, রহিম স্যার, সিনিয়র সাংবাদিকরা, বেবি স্যার ছিলেন, সিনিয়র সাংবাদিকরা কিন্তু ওখানে গিয়ে পার্ট টাইম ক্লাস নিতেন, এবং এমন যাদের নাম শুনলে আমরা মানে ও স্যার এরকম। তারপরে যে সুফিয়া কামালের ছেলে, ধরেন আতাউস সামাদ আমাদের রিপোর্টিং পড়াতেন বলে আজকে পর্যন্ত আমি নিশ্চিত না হয়ে কোনো তথ্য দিতে পারি না। আতাউস সামাদ শিখিয়েছিল, তারপরে উনি ফোন করতেন, মানে আমরা যখন প্রফেশনে উনি বেঁচে থাকে ফোন করতেন, কি তোমার রিপোর্টে এই ভুল কেন, এইভাবে লিখছো কেন, এই ডরে মোবাইল ফোনের যুগ ছিল না। আমি একটা ঘটনায় উপস্থিত ছিলাম, আতাউস সামাদ স্যার একজন লোক পাঠিয়ে বলেছে যে ইশতিয়াক কখনো উপস্থিত ছিল, ওর কাছে শুনে আসো কি ঘটেছিল। উনি বিবিসি রিপোর্টটা ছাড়ছেন না। ওনারা কিন্তু সেভাবে যে তথা কথিত যে লেকচার ওইভাবে কিন্তু ওনারা ক্লাস নিতেন না, ওনাদের সব প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেন। সেটা হারিয়ে যাচ্ছে। তার মানে এই অবনবনটা কিন্তু আপনাদের চোখের সামনেই ওয়াজেম্বার কাছে একটা রিপোর্ট দিল আমাদের চোখের সামনে। এবং আরেকটা কথা আমি যোগ করতে চাই এখানে, যে শাহেদ কামাল স্যারের কথা যেটা বলছিলাম, আমরা জানি যে স্যারের ক্লাস 2:40, স্যার আজকে ডিপার্টমেন্টে এসে শুনলাম স্যার দেশে নাই, ও খুব মজা, আজকে ক্লাস হবে না। ঠিক 2:40 স্যার ক্লাসে ঢুকলো, আমরা তো মানে এই যে টিচারদের মধ্যে যে একটা সিনসিয়ারিটি, এখন ম্যাক্সিমাম টিচাররা কিন্তু অর্ধেক ক্লাস ইউনিভার্সিটিতে করলো আর প্রাইভেট জানতে চাইবো পরিত্রাণের উপায়টা কি। আপনি প্রথমে রেজা ভাই, তারপরে ফরিদা আপা, আপনি শেষ করবেন। পরিত্রাণটা কিভাবে আসতে পারে? সমস্যা একটা হয়েছে বড় ধরনের, সেটা হচ্ছে যে আমাদের সিভিলাইজেশনটা ছিল প্রিন্ট বেসড, যে একটা পত্রিকায় একটা সায়েন্টিস্ট একটা আর্টিকেল লিখেছেন, একটা বড়
সাহিত্যের কবিতা লিখেছেন। এখন এটা হচ্ছে ভিজুয়াল বেসড সিভিলাইজেশন, এবং এর মধ্যে গ্রামারের কোনো বিষয় না। আমার ফেসবুকে আমার পোস্টে স্ট্যাটাসে গ্রামার ঠিক আছে কিনা এটা দেখার দরকার নেই। এখন ইন্টারনেট অনেক কিছুই আমাদের চেঞ্জ করে দিয়েছে। সমাধান জানতে চাই, সমাধান মানে এখন বিষয়টা হচ্ছে আমরা যে কথাগুলো বলছি, যেমন আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে পত্র গণমাধ্যমের দায়িত্ব আছে প্রশিক্ষণের, সাংবাদিকতা বিভাগেরও দায়িত্ব আছে মানসম্মত সাংবাদিক তৈরি করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা শেষ করব আমি এবং আমরা সবচেয়ে বড় মনে করি যে আমরা যে পরিবেশটা চাই, যে একটা যেমন ভারতের সংবাদপত্র স্বাধীনতার কথাটি সংবিধানে লেখা নেই, কিন্তু ভারতের সংবাদপত্র স্বাধীন আদালত কর্তৃক সাব্যস্ত হয়ে গেছে। আমাদের একটা মুক্ত পরিবেশ দরকার, যে মুক্ত সাংবাদিকতার পরিবেশের মধ্য দিয়ে ট্রায়াল এন্ড এররে, হ্যাঁ একটা অনেক অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আমার মনে হয় মুক্ত সাংবাদিকতার পরিবেশটা আমাদের জন্য। অনেক ধন্যবাদ। সংক্ষেপে একই কথা, আমরা আমাদের উনি বদিউর রহমানের কথা বলছিলেন, আমি আমার সিনিয়রদের কথা বলতে পারি, এনাতুল খান মিন্টুর কথা বলে, একটা রিপোর্ট দেওয়ার পরে সেটার মধ্যে কি উইকনেস আর কি স্ট্রেংথ সাথে সাথে আইডেন্টিফাই করা, সেই মেন পাওয়ারটা দরকার। আর সবচেয়ে বড় কথা, সমাজ এবং রাষ্ট্রের দিক থেকেও সহযোগিতা দরকার একটা ফ্রি মিডিয়া প্র্যাকটিসের জন্য। প্রশিক্ষিত জনগণের কথা বলছেন, শেষ করবেন আপনি। আমি অন্য মানে তারা যে অ্যাঙ্গেলে বলছে আমি এর বাইরে আর একটু যোগ করতে চাই তাদের সাথে। সেটা হলো যে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, এবং যারা আমরা এখন সিনিয়র বা আমাদের, যেমন আমি আমার একটা প্রতিষ্ঠানে আমি আমার কিছু প্রোগ্রাম আমি নিতে পারি, আমি মনে করি যে সাংবাদিকদের সেখানেও আমি কোনো কাজ হাতে নিতে পারি, যে প্রশিক্ষণ, হ্যাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে, জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এটা করতে পারি। ইতিমধ্যে আমরা কিছু এ ধরনের কাজ হাতেও নিয়েছি, ওয়ার্কশপ সেমিনার করছি, এবং আরও ভবিষ্যতে ট্রেনিং বেসড প্রোগ্রাম করার ইচ্ছা আমাদের আছে। আর আমি মনে করি আরেকটা সাংবাদিকতা বিভাগের সাথে যে বাইরের মিডিয়া মানে সাথে আরো যোগাযোগটা ঘনিষ্ঠ ইন্টারন্যাশনাল কোঅপারেশনটা আরো দরকার, এবং যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন তাদেরকে, যেটা আগে আমাদের সময় ছিল যে এত পার্ট টাইম টিচার সব, কিন্তু পার্ট টাইম, আমি যাদের নাম বলছি তারা প্রফেশনাল, ডিগনিটির জায়গাটা হারিয়েছে। সেই জায়গাটা যদি আরো সিনিয়রদের নিয়ে ক্লাস নেয়, মাঝে মধ্যে সাংবাদিকরা পড়াতেন, মিট দ্য স্টুডেন্ট এরকম একটা কিছু করে, বা মিট দ্য সিনিয়র জার্নালিস্ট এরকম প্রোগ্রাম কিছু হাতে নিতে পারে, সেভাবে মানে আরো গ্যাপটা কমাতে হবে, গ্যাপটা আরো কমাতে হবে। ফরিদা আপা কিছু ভরসার কথা জানালেন যে অন্তত প্রেস ক্লাবের পক্ষ থেকে এই আলোচনা থেকে কিছু একটা বের হবে, সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকলো। দর্শক আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে বিদায় জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভালো।